আজকের গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, ১৬তম পর্ব। সকাল ৭:৪০ বাজে। এমন সময় ঘুম ভাঙল অধরার। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে ৭:৪০ বাজে। হুট করে খাট থেকে উঠে জোরে জোরে চিল্লিয়ে বলতে লাগলো, হায় আমার খোদা, আমি কি করে ফেললাম? এত দেরি করে কিভাবে ঘুম থেকে উঠলাম? আর ২০ মিনিট আছে অফিসে যাওয়ার জন্য। ওহ, তাড়াতাড়ি গোছাতে হবে। অধরার গোছাতে গোছাতে অফিসের গাড়ি চলে এলো। সকালের নাস্তা না করেই বেরিয়ে গেল বাড়ি থেকে। কিন্তু সমস্যা বাঁধল এক জায়গায়। আজ কিছুতেই তার হেজাব বাঁধাটা ঠিক হচ্ছে না, বারবার খুলে যাচ্ছে। তাও নিজেকে কোনোভাবে গুছিয়ে নিয়ে হাজির হলো অফিসে। অফিসে ঢুকেই তার দেখা হলো রহিম চাচার সাথে। চাচা, স্যার এখনও আসেনি? না মা, এখনও আসেনি। অধরা যেন এবার হাঁপ ছেড়ে বাঁচল। নিজের কেবিনে গিয়ে হেজাব পুরোটা খুলে আবার বাঁধা শুরু করলো। কিন্তু বাঁধতে বাঁধতে হঠাৎ তার রুমে শোনা গেল কলিং বেলের আওয়াজ। এই রে, স্যার কি তবে চলে এসেছেন আর আমায় ডাকছেন? কিন্তু আমি এই অবস্থায় যাব কি করে? কথাগুলো এক মনে বলে অধরা আবার হেজাব বাঁধতে লাগলো। কিন্তু না, আজ কোনোভাবেই সে হেজাবটা বাঁধতে পারছে না। এরই মধ্যে আবার ওর রুমে কলিং বেলের আওয়াজ শোনা গেল। স্যার আবার আমায় ডাকলেন? এবার যদি না যাই তাহলে নির্ঘাত চাকরিটা চলে যাবে। অধরা হেজাবটা কোনো রকমে পেঁচিয়ে নিয়ে আফনানের রুমে গেল। রুমের দরজায় নক করে বলল, আসবো স্যার? আসুন। অধরা ভিতরে এলে আফনান আবার বলতে লাগলো, শুনুন, সব সময় এভাবে নক করে আসবেন। আমি যখন ডাকবো আপনাকে তখন ডাইরেক্ট রুমে চলে আসবেন, কেমন? অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা শুনুন, ওই দিশাল কোম্পানির সাথে ১ মাস আগে আমাদের একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ের কাগজপত্রগুলো কোন ফাইলে রাখা আছে দেখেন তো। এই সেলফের মধ্যে খুঁজুন। অধরা মাথা নেড়ে সেলফের কাছে গিয়ে ফাইলটা খুঁজতে লাগলো। আফনান মনে মনে ভাবলো, আজ ওনাকে এমন দেখাচ্ছে কেন? মনে হয় হিজাবটা আজ অন্যভাবে বেঁধে এসেছে তাই। কিছুক্ষণ পর অধরা আফনানের সামনে গিয়ে বলল, স্যার একটা কথা বলবো। বলুন। স্যার, বলছিলাম যে একটা স্টেয়ার মই বা সিঁড়ি ম্যানেজ করে যদি দিতেন। সেলফের উপরটা একটু চেক করতাম, মানে নিচের দিকে তো পেলাম না সেই ফাইলটা। আচ্ছা দাঁড়ান। আফনান রহিম চাচাকে ফোন দিয়ে একটা স্টেয়ার আনতে বলল। কিছুক্ষণ পর রহিম চাচা স্টেয়ারটা নিয়ে এলে অধরা চাচার কাছে গিয়ে বলল, দেন চাচা, আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি। রহিম চাচা অধরাকে বাধা দিয়ে বললেন, না মা, তুমি পারবে না, অনেক ভারী এটা। কথাটি বলে রহিম চাচা স্টেয়ারটা সেলফের সাথে লাগিয়ে দিলেন। ঠিক আছে চাচা, এবার আপনি যান, বাকি কাজ আমি নিজেই করতে পারবো। তুমি উঠতে পারবে এটাতে? হ্যাঁ চাচা, খুব পারবো, আপনি যান। রহিম চাচা চলে গেলেন। আফনান অধরার দিকে তাকিয়ে ভাবছে, উনি কি পারবেন এটা করতে? আবার পড়ে যাবেন না তো? হঠাৎ অধরা দেখে আফনান ওর দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন স্যার? না না, কিছু না, একটু সাবধানে উঠেন। অধরা সেলফের উপরে তাকগুলোতে ফাইলটা খুঁজছে আর আফনান এদিকে তার ল্যাপটপে কাজ করছে। হঠাৎ আফনান খেয়াল করলো অধরা যে স্টেয়ারের উপরে উঠে আছে সেটা একটু একটু কাঁপছে। নিচের দিকে তাকিয়ে দেখে স্টেয়ারটা সরে সরে যাচ্ছে। এমন একটা অবস্থা যেন আরেকটু পরেই অধরা স্টেয়ারটা থেকে পড়ে যাবে। আর সত্যিই তাই হলো। হঠাৎ অধরা স্টেয়ারটা থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু আমাদের নায়ক মানে আফনান গিয়ে তাকে বাঁচালো। অধরা মাটিতে পড়ার আগে আফনান ওকে ধরে মেঝেতে পড়ে যায়, কিন্তু আফনান দেখে স্টেয়ারটা তাদের উপরেই পড়বে, তাই সে অধরাকে জড়িয়ে ধরে একটা টার্ন দিল। এতে করে অধরা আফনানের নিচে চলে এলো আর আফনান অধরার উপরে। এবার স্টেয়ারটি সোজা গিয়ে পড়লো আফনানের উপর। স্টেয়ারটা যেহেতু অনেক ভারী ছিল তাই আফনানের অনেক ব্যথা পাওয়ার কথা।
আর সে পেয়েছেও, কিন্তু সেই ব্যথাটা প্রকাশ করতে তার মনে নেই, কারণ সে এখন অধরাকে দেখতে ব্যস্ত। যখন অধরা নিচে পড়তে যাচ্ছিল তখন অধরার মাথার হিজাবটা পুরোপুরি খুলে যায়। রূপবতী আর কেশবতী অধরাকে আজ একদম কাছ থেকে দেখছে আফনান। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যাওয়ায় অধরা অনেক ভয় পেয়ে গেল, তাই ও চোখ খুলছে না, ওর সারা শরীর কাঁপছে। আর আফনান পিঠের উপরে স্টেয়ারটা নিয়ে একটা কিলার মার্কা হাসি দিয়ে দু চোখ দিয়ে অধরাকে দেখছে। আফনানের রুমে আওয়াজ শুনে অফিসের সব স্টাফরা সেই রুমে আসে, সাথে রহিম চাচাও। সে তাড়াতাড়ি এসে আফনানের উপর থেকে স্টেয়ারটা সরাতে লাগলো আর বলল, আফনান বাবা, তুমি ঠিক আছো? তোমরা পড়লে কি করে? রহিম চাচার কথায় আফনানের হুঁশ ফেরে। সে আশেপাশে তাকিয়ে দেখে অফিসের প্রায় সব স্টাফ তার রুমে চলে এসেছে। সে তাড়াতাড়ি করে অধরার ওপর থেকে উঠতে চাইল, কিন্তু ওঠার সময় লক্ষ্য করলো কি একটা যেন তাকে বাধা দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখে অধরা গলার লকেট তার ব্লেজারের বোতামের সাথে আটকে গেছে। সে একবার অধরার দিকে তাকালো, দেখলো অধরা এখনো চোখ বন্ধ করে রয়েছে। তারপর ব্লেজারের বোতাম থেকে লকেটটা খুলতে লাগলো। এমন সময় দিশা এলো রুমে। আফনান আর অধরাকে এমন অবস্থায় দেখে ওর রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়। দিশা জোরে চিৎকার দিয়ে বলল, এখানে হচ্ছেটা কি? দিশার চিৎকার শুনে অধরা চোখ খুলল। খুলেই দেখে আফনান তার উপরে। এই প্রথম সে আফনানকে এতটা কাছ থেকে দেখছে, কিন্তু এই সময়টা সে উপভোগ করতে পারছে না, কারণ দিশা পাশেই দাঁড়িয়ে আছে। দিশার কথা শুনে আফনান অধরার উপর থেকে উঠে দাঁড়ালো। দিশা আফনানের কাছে এসে ওর মুখে হাত বোলাতে বোলাতে বলল, জান, কি হয়েছিল? তুমি এভাবে পড়ে গেলে কি করে? ঠিক আছো তো তুমি? কোথাও লাগেনি তো তোমার? কি হয়েছিল এখানে, বলো তো আমায়? আফনান ওর মুখ থেকে দিশার হাত সরাতে সরাতে বলল, রিল্যাক্স দিশা, আমি ঠিক আছি, কিছু হয়নি। আফনানের কথা শেষ হতে না দিয়ে দিশা তাড়াতাড়ি গেল অধরার কাছে। ওকে জোর করে দাঁড় করিয়ে কষে একটা থাপ্পড় মারল মুখে। সব এই মেয়েটার জন্য হয়েছে, নিশ্চয়ই এই মেয়েটাই কিছু করেছে। আফনানের কাছে এসে বলছিলাম না তোমায়, এই মেয়েটা ভালো না। দেখলে তো, মিলে গেল তো আমার কথাটা। এর মতো মেয়েদের ভালো করে চেনা আছে। এরা বড়লোকের ছেলেদের জালে ফাঁসায়, তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। এর মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে, সব। অধরার কাছে এসে, কি ভেবেছিলি তুই আমি বুঝবো না তোর এসব প্ল্যান? নিজের এই মুখটা দিয়ে তুই আফনানকে তোর প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিলি, তারপর ওর কাছ থেকে ভালো টাকা পেতে চেয়েছিলি কি, তাই তো? শোন, একটা কথা খুব ভালো করে বুঝে নে। আফনান আমার হবু বর, খুব শীঘ্রই আমাদের বিয়ে। আমি আমার আফনানকে কাউকে নিয়ে যেতে দেব না, কাউকে না। যে আমাদের মধ্যে আসার চেষ্টা করবে তাকে ডাইরেক্ট মরতে হবে, বুঝলি? তুই যদি চাস যে আমি তোকে পুলিশের হাতে না দেই, তাহলে এখনই এই অফিস থেকে বেরিয়ে যা। আর কোনো দিনও যেন তোকে এই অফিসের ধারের কাছেও দেখি না। আর আফনানের থেকেও দূরে থাকবি। বেরিয়ে যা, যা। অধরা একবার আফনানের দিকে তাকালো। তাকিয়ে দেখে আফনান চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অধরা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে অফিস থেকে চলে গেল। আফনান সহ বাকি সবাই সেটা শুধু দেখল। আফনানের ইচ্ছা করছিল অনেক কিছু বলতে, কিন্তু কেন জানি না সে কিছুই বলতে পারল না। তার সব কথা মনেই চাপা রয়ে গেল। দিশা বলল, জান, তুমি সত্যি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো তোমার? আফনান দিশার কথার কোনো উত্তর না দিয়ে ওর দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 17তম পর্ব। আফনান অফিসের লিফটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু যখনই সে লিফটের বোতাম চাপতে যাবে তখনই খেয়াল করে ওর পিঠে অনেক ব্যথা হয়েছে। ওহ, আমার পিঠে এত ব্যথা হলো কিভাবে?
ওর মনে পড়ল যে সে তার উপর স্টেয়ারটা পড়ে গেছিল। মনে পড়ল এবার প্রচণ্ড ব্যথা হয়েছে দেখছি। হাড় ভেঙে গেল কিনা কে জানে। না, আগে ডাক্তারের কাছে যেতে হবে। আফনান অফিস থেকে গাড়ি বের করে যেতে লাগলো। অফিস থেকে কিছু দূরেই একটা পার্ক আছে। সেই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় আফনান দেখল অধরা একটি বেঞ্চে বসে আছে। অধরাকে দেখে গাড়ি থামালো আফনান। অধরা? ওটা অধরা না? হ্যাঁ তো, তাহলে উনি এখানে বসেছেন। তারপর কি একটা ভেবে আবার গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পরে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আফনানকে ভালো করে চেক করলো। তারপর বলল, আর একটুর জন্য বেঁচে গেছেন আপনি। স্টেয়ারটা আপনার পিঠের একপাশে লেগেছে। আর একটু এদিক ওদিক হলেই আপনার মাজার হাড়টা ভেঙে যেত। আচ্ছা, কি করেন বলেন তো? একটু ভালো করে দেখতে পারেন না? আফনান এক মনে বলল, তাই তো করছিলাম ডাক্তার, দেখছিলামই তো, খুব সুন্দর লাগছিল। কিন্তু মিস্টার আরজাদ, কি বলছেন আপনি? কি দেখছিলেন? কি সুন্দর লাগছিল? ডাক্তারের কথায় হুঁশ ফিরে আফনানের। তাই একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, না কিছু না, সরি। আচ্ছা, এই নিন প্রেসক্রিপশন, কিছু ওষুধ লিখে দিয়েছি, খেয়ে নেবেন। আর একটা মলম দিয়েছি, ঘুমানোর আগে লাগিয়ে নেবেন। আশা করি আপনি এতেই সুস্থ হয়ে যাবেন। আফনান ডাক্তারের কাছ থেকে বের হয়ে গাড়ি নিয়ে আবার অফিসের দিকে রওনা দিল। অফিসে যাওয়ার সময় যখন সেই পার্কটা এলো, তখন আফনান পার্কের সামনে গাড়িটা থামালো। গাড়ির ভেতরে বসে থেকে খুঁজতে লাগলো অধরাকে। দেখতে পেল আগে যেখানে বসেছিল এখনও সেই জায়গায় বসে আছে অধরা। আফনান গাড়ি থেকে বের হয়ে অধরার কাছে গেল। গিয়ে দেখল অধরা একটি গাছের দিকে এক নজরে তাকিয়ে আছে আর কাঁদছে। আফনান অধরার আরও কাছে গেল। ওর ডান হাতটা অধরার মুখের নিচে রাখলো যাতে করে অধরার চোখের পানি আফনানের হাতে এসে পড়ল। বিধি, তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য? আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালে সুখ লিখিতে কি ছিল না কলমে কালি? আফনানের কথায় অধরার ঘোর কাটল। পাশে আফনানকে দেখে চমকে উঠল অধরা। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, আপনি আপনি এখানে কেন এসেছেন? কি চান? আফনান মুখে একটি মিষ্টি হাসি দিয়ে অধরার পাশে বসে পড়ল আর অধরাকেও ইশারা করে বসতে বলল। অধরা বসল। আপনি এখানে কি করছেন? আফনানের প্রশ্নে অধরা একটু রেগে গেল। সেই কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এরপর বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কোনো কথা হলো না। হঠাৎ অধরা বলল, বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছুই ইচ্ছে করে করিনি। বলছে আর কাঁদছে। আমি জানি না আমি কিভাবে পড়ে গেলাম, তবে আমার আপনাকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি কোনো দিনও টাকার পেছনে ছুটিনি, আর কোনো দিন ছুটবও না। আমার এমন দিন আসেনি যে বড় লোকদের ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাব। অনাথ হতে পারি, টাকার অভাব থাকতেই পারে,
কিন্তু আমি চরিত্রহীন নই। আফনান বেশ শান্তভাবে বলল, সব বুঝলাম। নিন চলুন এবার। কোথায় যাব? কোথায় আবার? অফিসে অনেক কাজ পড়ে আছে। চলুন। অধরা আফনানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, না স্যার, আমি যাব না। কেন যাব আমি? যেখানে আমাকে অপমান করা হয় সেখানে আমি যাব না। আফনান নরম সুরে বলল, অধরা, আমি জানি দিশার কথায় আজ আপনার অনেক খারাপ লেগেছে, কিন্তু এগুলো সব ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। আপনি আমার সাথে অফিসে চলুন, আমি দিশাকে সব বুঝিয়ে বলবো। সব কিছু শোনার পরে দিশা আপনাকে সরি বলবে, আমি জানি। না স্যার, ম্যাডামের সরি বলার কোনো দরকার নেই। আমি আর আপনার কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি এই জব ছেড়ে দেব। কিন্তু আপনার তো এই জবটা খুব দরকার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তাই না? অধরা এবার উঠে দাঁড়ালো আর বলল, দরকার ছিল স্যার, কিন্তু আমার প্রয়োজন কোনোদিনও আমার আত্মসম্মানের থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। কাল আপনার অফিসে আমার রেজিগনেশন লেটার পৌঁছে যাবে স্যার। আজ আসি। কথাগুলো বলে অধরা কাঁদতে কাঁদতে চলে গেল। জানি না এই কান্নার আসল কারণটা কি, জবটা ছেড়ে দেওয়া নাকি আফনানের থেকে দূরে যাওয়া। আফনান অধরাকে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু অধরা শুনল না। চলবে।